শ্রাবণের কথা শুনে শ্রাবণকে ছেড়ে দিল বৃষ্টি। তারপর শ্রাবণের দিক থেকে তাকিয়ে দেখলো শ্রাবণের গলার কাছে ওর কামড়ের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওটা দেখে বৃষ্টি বলল, কলারটা ঠিক করে তারপর অফিসে যান, নইলে সবাই হাসবে, কামড়ে দাগটা দেখা যাচ্ছে তো। কথাটা বলে লজ্জায় মাখা মুখ করে মুচকি হাসলো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ নিজের কলারটা ঠিক করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, খুশি একটা, আমি মুরগি বানিয়ে রেখেছে। কথাটা বলেই বাঁকা হেসে চলে গেল শ্রাবণ। আর শ্রাবণের কথা শুনে বৃষ্টি হাসতে হাসতে পাগল হওয়ার অবস্থা। তারপর হাসি থামিয়ে বৃষ্টি বলল, আজকে দেখবো আমি শ্রাবণ চৌধুরী আপনি কি করে আমার থেকে দূরে দূরে সরে থাকতে পারেন। আজ রাতে আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। কথাটা বলে মুচকি হাসলো বৃষ্টি। তারপর বাইরে বেরিয়ে বাসার দুজন কেয়ারটেকারকে ডেকে তাদের সাথে কথা বলতে লাগলো। এদিকে তিথির সাথে নীলের বিয়ে ঠিক হয়ে গেল। 1 মাস পরে শুক্রবারে বিয়ে। তিথি এখন আর আগের মতো ছোট জামা কাপড় পরে না। নীলের ইচ্ছেতে সব সময় শাড়ি বা সালোয়ার কামিজ পরে তিথি। বেশ ভালোই জমে উঠেছে নীল আর তিথির ভালোবাসা। দুপুরে নীল আর তিথি একসাথে এসে বিয়ের কার্ড দিয়ে গেল বৃষ্টিকে। আর শ্রাবণকেও ফোন করে বলে দিল দেখা হলো না বলে। সাথে স্নেহাকেও স্পেশালি নিমন্ত্রণ করলো। রাতে অফিস থেকে বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল শ্রাবণের। রাত প্রায় 10:30 বাসায় ফিরল শ্রাবণ। তারপর ফ্রেশ হয়ে নিল। আজকে অফিসে একটা মিটিং থাকায় সেখান থেকে মিটিংয়ের পর ডিনার সেরে এসেছে। ফ্রেশ হয়ে এসে বৃষ্টিকে খুঁজতে লাগলো শ্রাবণ। বৃষ্টি কোথাও নেই। শ্রাবণ ভাবলো বৃষ্টি হয়তো ব্যালকনিতে আছে, তাই ব্যালকনিতে গিয়ে উকি দিল শ্রাবণ। কিন্তু ব্যালকনিতে বৃষ্টি নেই। যখনই ব্যালকনি থেকে চলে আসতে নেবে শ্রাবণ, তখনই শ্রাবণের চোখ পড়ল ব্যালকনিতে থাকা একটা ফুলের তোড়ায়। শ্রাবণ এগিয়ে গিয়ে ফুলের তোড়াটা হাতে তুলে নিল। তারপর তোড়াটার মাঝে একটা চিরকুট পেয়ে সেটা হাতে নিল শ্রাবণ। চিরকুটটা খুলে পড়তে লাগলো শ্রাবণ। এই যে মিস্টার, দেরি না করে জলদি ছাদে আসুন তো, আমি ওয়েট করছি। ভয় পাবেন না, কালকের মতো আজকে আপনাকে মুরগি ভেবে খেতে চাইবো না। প্লিজ জলদি আসুন, একা একা ভয় লাগছে আমার। ইতি আপনার রাক্ষসী জান পাখি। চিরকুটটা পরে মুচকি হাসলো শ্রাবণ। তারপর দ্রুত চলে গেল ছাদে। ছাদে উঠতেই অবাক হয়ে পুরো ছাদটা দেখতে লাগলো শ্রাবণ। অসম্ভব সুন্দর করে ছাদটাকে ডেকোরেশন করা হয়েছে। লাল গোলাপ আর লাভ বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো পুরো ছাদটা। সাথে রয়েছে টিপটপ ছোট ছোট রং বেরঙের লাইট দিয়ে আই লাভ ইউ শ্রাবণ লেখা। বৃষ্টিকে দেখে যেন শ্রাবণের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। একদম পাতলা একটা কালো রঙের জর্জেট শাড়ি, সাথে হাত ভর্তি কালো রঙের কাঁচের চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে বড় বড় একজোড়া কালো রঙের পাথরের ঝুমকো, সিল্কি চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, সাথে কানের পিঠে দুটো লাল টকটকে গোলাপ গুজে রাখা। হালকা ছাদের আলোতে বৃষ্টিকে যেন একটা পরী লাগছে দেখতে। শ্রাবণ বৃষ্টিকে দেখে যেন নড়তেও ভুলে গেছে। শ্রাবণের কোনো রেসপন্স না পেয়ে শ্রাবণের গলা ছেড়ে দিয়ে দুফোঁটা চোখের জল ফেলে চলে যেতে নিল বৃষ্টি। আর তখনই শ্রাবণ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। তারপর বৃষ্টির চোখের পানিটা ঠোঁট দিয়ে শুষে নিয়ে বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডোবালো শ্রাবণ। বেশ কিছুক্ষণ পর বৃষ্টির ঠোঁট ছেড়ে শ্রাবণ বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ যদি আমি আমার জান পাখির কাছে নিজের স্বামীর অধিকার নিয়ে যাই, তাহলে কি আমার জানটা আমি ফিরিয়ে দেবে? আজ ফিরিয়ে দিলে কিন্তু আমি মরে যাব। শ্রাবণের কথা শুনে লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো বৃষ্টি। বৃষ্টির সম্মতি বুঝতে পেরে মুচকি হেসে বৃষ্টিকে কোলে তুলে নিল শ্রাবণ। তারপর ছাদ থেকে নেমে নিজেদের রুমে চলে গেল। আজ পূর্ণতা পেল শ্রাবণ আর বৃষ্টির ভালোবাসা। যে ভালোবাসায় থাকলো না কোনো বাধা, থাকলো না কোনো ভয়। এটা যে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। 1 মাস পর আজকে নীল আর তিথির বিয়ে। বিয়ের সব আয়োজন নিজ হাতে করেছে বৃষ্টি আর শ্রাবণ। বেশ ধুমধাম করে বিয়েটা মিটে গেল তিথির আর নীলের। বাসর ঘরে ঢুকেই নীলের চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল, কারণ তার সদ্য বিয়ে করে আনা বউ তিথি বধূ বেশে তার জন্য অপেক্ষা না করে বিয়ের পোশাক খুলে ফেলে নাইটি পরে রুমের মাঝে পায়চারি করছে। নীলকে দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি নীলের কাছে এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপর নীলের গলা জড়িয়ে ধরে বলল, ওই আসতে এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে তোমার অপেক্ষায় পায়চারি করছি। তিথির কথা শুনে নীল কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এটা কি পড়েছো তিথি? তোমার বউয়ের সাজ কই? আরে আর বলো না, যেমন ভারী ভারী গহনা আর আচার ময়দা পরেছিলাম না আমি, ওসব খুলে ফ্রেশ হতে হতেই রাত শেষ হয়ে যেত।
তাহলে আমাদের ক্রিকেট টিম কি করে আসতো বলো? তাই খুলে ফেলেছি সব। কেন আমায় এভাবে দেখে তুমি খুশি হওনি? তিথির কথা শুনে নীল শুকনো ঢোক গিলে বলল, বলছি যে তুমি আমার বর নাকি? আমি তোমার বর তিথি। আমার না কেন জানি কনফিউজড লাগতেছে। ইস, কত শখ ছিল তুমি বধূ সেজে আমার অপেক্ষায় বসে থাকবে, আর আমি তোমার ঘুমটা তুলে তোমার চাঁদ মাখা বধূর সাজে মুখটা দেখব। সেটা আর হলো না। ইস রে, এই কথাটা আমায় আগেই বলা উচিত ছিল তোমার। আচ্ছা, তুমি আমায় 15 মিনিট দাও, আমি এখনই আবার বসে আছি। কথাটা বলেই নীলের সামনে নাইটি খুলতে লাগলো তিথি। তিথির এমন কাণ্ড দেখে নীল দৌড়ে গিয়ে তিথিকে থামিয়ে বলল, এই এই তুমি কি করছো এটা? কেন? তুমিই তো বললে আমার বধূর সাজে দেখবে, তো এখন না খুললে বউ সাজবো কি করে? তাই বলে তুমি আমার সামনে এসব খুলবে? তাতে কি, তুমি তো আমার পুচুমুচুটা। তিথির কথা শুনে নীল কপালে হাত দিয়ে বলল, আমি বুঝতে পেরেছি এই মেয়েটা আমার বিবাহিত জীবনটাকে একেবারে শুকনো বাঁশপাতা করে ছাড়বে। ইস, লজ্জা বলতে কিছুই নেই এর মাঝে। কথাটা বলতে নীলকে জড়িয়ে ধরে তিথি বলল, ইস, তোমার কাছে আবার কিসের লজ্জা? তুমি না আমার 10টা না 5টা না একটা মাত্র বর। কথাটা বলেই নীলের ঠোঁটে ঠোঁট ডোবালো তিথি। এদিকে বৃষ্টি, শ্রাবণ আর স্নেহা নীলদের ওখান থেকে ফিরে বাসায় ঢুকতেই মাথা ঘুরে পড়ে যেতে নিল বৃষ্টি। সাথে সাথে শ্রাবণ বৃষ্টি বলে চিৎকার করে বৃষ্টিকে ধরে ফেলল। তারপর বৃষ্টিকে কোলে নিয়ে সোফায় শুইয়ে দিয়ে বলল, কি হয়েছে জান? তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি এইভাবে পড়ে যাচ্ছিলে কেন? জানি না শ্রাবণ, আমার মাথাটা বড্ড ঘোরাচ্ছে, সাথে বেশি বমি বমিও লাগছে। তোমার এমন লাগছে আর তুমি আমি বলনি কেন আগে? ভাবি, আপনি একটু বৃষ্টির কাছে বসুন, আমি এক্ষুনি ডাক্তারকে নিয়ে আসছি। শ্রাবণের কথা শুনে স্নেহা বলল, দাঁড়াও শ্রাবণ, ডাক্তার ডাকতে হবে না। আমার মনে হচ্ছে বৃষ্টির কিছু হয়নি। বৃষ্টি হয়তো মা। স্নেহা আরও কিছু বলবে তার আগে শ্রাবণ স্নেহাকে থামিয়ে দিয়ে বলল, কিছু না হলে আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না ভাবি। ও যে আমার নিঃশ্বাস, ওর কিছু হওয়ার আগে আমি মারা যাব। কথাটা বলেই স্নেহা বা বৃষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে ডাক্তার আনতে চলে গেল শ্রাবণ। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে এসে বৃষ্টিকে চেক আপ করলো শ্রাবণ। ডাক্তার বৃষ্টিকে চেক আপ করে হাসি দিয়ে বলল, কংগ্রাচুলেশন মিস্টার শ্রাবণ, আপনি বাবা হতে চলছেন। আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে যেন খুশিতে শ্রাবণের পৃথিবীটা থমকে গেল। শ্রাবণ আনন্দে ডাক্তারকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আপনি আমায় কী সংবাদ দিলেন? খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে আমার। আমি বাবা হব ভাবতে একটা মিষ্টি অনুভূতি কাজ করছে আমার মাঝে। শ্রাবণের কথা শুনে ডাক্তার মুচকি হেসে বলল, ওকে মিস্টার শ্রাবণ, তাহলে এখনই আমরা নিজের স্ত্রীর দিকে খেয়াল রাখবেন। বেস্ট অফ লাক। কথাটা বলেই ডাক্তার চলে গেলেন। ডাক্তার চলে গেলে শ্রাবণ বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছে। ততক্ষণে স্নেহা উঠে চলে গেছে নিজের রুমে, কারণ ওদের এখন একা থাকতে দেওয়া দরকার। শ্রাবণ কোনো কথা না বলে কোলে তুলে নিল বৃষ্টিকে। তারপর নিজের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বৃষ্টির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বৃষ্টির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, জানো জান, ছোটবেলায় আমার 5 বছর বয়সে যখন আমার চাচু আমার আম্মুকে খুন করে, তখন আমি একদম একা হয়ে যাই। ঘরের 4 দেয়ালের মধ্যে খেলনার সাথে প্রতিটা দিন কাটতো আমার। বিজনেসের কাজে আব্বু আমায় সময় দিতে পারতো না। সবসময় একা থেকে থেকে মনটা অনেকটা শক্ত হয়ে যায় আমার। আমি হাসতে ভুলে যাই কাঁদতেও। ধীরে ধীরে বড় হয়ে উঠি, সব বুঝতে শিখি। হঠাৎ একদিন আব্বু অ্যাক্সিডেন্ট করে মারা যান। চাচুই মেরে ফেলে তাকে। তখন না বুঝে আমি চাচুকে নিজের সব কিছু মনে করি। নিজের চাইতে বেশি বিশ্বাস করতাম আমি চাচুকে। ভালোবেসে চাচু না ডেকে ছোট আব্বু ডাকতাম তাকে। ঠিক তখনই অন্ধকারে এক চিলতে আলো হয়ে আমার জীবন আসো তুমি। তোমাকে পেয়ে আমি ফিরে পাই নিজের হারিয়ে যাওয়া হাসি, কান্না, মনের শান্তি। অনেক বেশি ভালোবেসে ফেলে তোমায়, বিয়ে করে তোমায়। কিন্তু চাচ্ছু নামের ওই শয়তান বিশ্বাসঘাতকটার জন্য আমার জীবনটা আবার এলোমেলো হয়ে যায়। আমি হারিয়ে ফেলি তোমায়, কিন্তু আমার ভালোবাসার যে পবিত্র ছিল, তাই তুমি আমি আবারও ফিরে পেয়েছি। সব বিপদ বাধে পেরিয়ে আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে তোমায় পেয়ে। বাবা হওয়ার অনুভূতিটা যে এত বেশি শান্তি তা আমি আগে জানতাম না বৃষ্টি। তুমি দেখি না বৃষ্টি, আমি আমার সন্তানকে কখন একটু কষ্ট পেতে দেব না। যে ছোটবেলা থেকে আমি মিস করেছি সেটা আমি আমার সন্তানকে দিয়ে পুষিয়ে নেব। তুমি জানো না চান, তুমি আজকে আমাকে কি উপহার দিলে। অনেক বেশি ভালোবেসে চান, অনেক অনেক বেশি।
কথাগুলো বলার সময় শ্রাবণের চোখ থেকে আনন্দশ্রু ঝরে পড়ল। সাথে শ্রাবণের কথা শুনে বৃষ্টিও কান্না করে দিয়েছে। শ্রাবণের কথা বলা শেষ হতেই শ্রাবণের মাথাটা নিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টি। তারপর বলল, আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি শ্রাবণ, তবুও আপনি আপনার ভালোবাসায় ভরিয়ে রেখেছেন সব সময়। আমি আপনাকে কথা দিচ্ছি শ্রাবণ, আমি আর কোনোদিনও এক বিন্দুও কষ্ট পেতে দিব না আপনাকে। আমার বুকের সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব আমি আপনার জীবন। আমিও খুব ভালোবাসি আপনাকে শ্রাবণ, খুব ভালোবাসি আমি। সকালে ঘুম ভাঙার পর বৃষ্টি দেখল ও শ্রাবণের বুকে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখটা কতটা নিষ্পাপ আর সুন্দর লাগছে শ্রাবণের। বৃষ্টি হাঁ করে তাকিয়ে রইল শ্রাবণের ঘুমন্ত মুখের দিকে। অজানা এক ভালো লাগা কাজ করছে বৃষ্টির শ্রাবণের ঘুমন্ত মুখটা দেখতে। শ্রাবণকে দেখে মনে মনে ভাবতে লাগলো, আপনার মতো এতটা ভালো যে কেউ বাসতে পারে তা একমাত্র আপনাকে না দেখলে জানতামই না। সত্যি আজ পৃথিবীটাকে স্বর্গ মনে হচ্ছে আমার কাছে। আপনাকে পেয়ে যেন স্বর্গের সুখ পেয়েছি আমি পৃথিবীর বুকে। আপনার ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হয়েছে আমার জীবন। ইচ্ছে করছে এই মুহূর্তে আপনার মুখে যদি আমার মৃত্যু হতো তাহলে কতই না সুখের মৃত্যু হতো সেটা। ভালোবাসি আমি আপনাকে শ্রাবণ, অনেক ভালোবাসি। কথাগুলো ভাবছে আর অপলক তাকিয়ে আছে বৃষ্টি শ্রাবণের ঘুমন্ত মুখটার দিকে। হঠাৎ শ্রাবণের কথায় ধ্যান ভাঙে বৃষ্টির। শ্রাবণ চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলে ওঠে, এই মেয়ে, এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না তো। ইচ্ছে করে তোমায় গপ করে খেয়ে ফেলে। এত কিউট আর মিষ্টি হতে কে বলেছে তোমায়? শ্রাবণের কথা শুনে বৃষ্টি বড় বড় করে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি জেগে আছেন, ঘুমাননি? বৃষ্টির কথা শুনে শ্রাবণ চোখ খুলে বৃষ্টির দিকে তাকিয়ে বৃষ্টির নাকের সাথে নাক ঘষে বলল, একটা পরি যদি এইভাবে বুকের মাঝে থেকে হা করে আমার দিকে তাকিয়ে থাকে, তাহলে ঘুমটা আমার কাছে আসবে কোন সাহসে? শ্রাবণের কথা শুনে লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো বৃষ্টি। তারপর শ্রাবণের বুকে চিমটি কেটে লজ্জা মাখা কণ্ঠে বলল, আপনি এমন কেন? শুধু শুধু আমায় সবসময় লজ্জায় ফেলে দেন। আমাকে লজ্জায় ফেলতে আপনার খুব মজা লাগে, তাই না? হুম, মজা লাগে না, কিন্তু আমার অবসরের এই লজ্জা মাখা মুখটা যে কতটা কিউট লাগে যা তুমি আমি বলে বোঝাতে পারবো না। ওর লজ্জা মাখা টমেটোর মতো লাল টকটকে মুখটা দেখলে মনে হয় আমি একদম খেয়ে ফেলি। ইস, রাক্ষস একটা, সবসময় শুধু বাজে কথা। মানুষকে কখনো খাওয়া যায় নাকি? বৃষ্টির কথা শুনে শ্রাবণ লাফিয়ে উঠে বসে বৃষ্টির উপর ঝুঁকে বলল, আমি রাক্ষস নাকি তুমি, সেটা ভেবে বলো। আমাকে মুরগি বানিয়ে খাওয়ার জন্য তো দুপুর উঠে পড়ে লেগেছিল। উফ, শ্রাবণ চৌধুরীকে ভয় পাই দিয়েছিল, এটা ভাবা যায়? ইস, বললেই হলো নাকি? আমি এইসব কিছুই করিনি। আমি কেন আপনাকে মুরগি বানিয়ে খেতে যাব? মানলাম আপনাকে খালি গায়ে দেখতে একটু গুলুমুলু মুরগির মতো লাগে, তাই বলে কি আমি আপনাকে খেতে চাইবো নাকি? কি বললে তুমি আমায়? আমি গোলুমোলু মুরগি? তবে রে, তোমার আজকে হচ্ছে। কথাটা বলেই বৃষ্টির নাকে আলতো করে কামড় দিল শ্রাবণ। অমনি বৃষ্টি বলে উঠল, আমার বাবুটা ব্যথা পেল তো। ও পৃথিবীতে আসার আগেই আপনি ওকে মারছেন। জানেন না এখন আমায় আঘাত করলে ও ব্যথা পায়? আমি কেন আমার প্রিন্সেসকে মারবো? ও তো আমার একটা মাত্র কলেজের প্রিন্সেস হবে। জি না, ও প্রিন্সেস নয়, বরং আপনার মতো কিউট একটা প্রিন্স হবে। না প্রিন্সেস। প্রিন্স। বললাম না, তোমার মতো একটা মিষ্টি বৃষ্টি আসবে। আমি বললাম না আপনার মতো একটা রাজকুমার হবে আমার? না রাজকন্যা। রাজকুমার। আচ্ছা ওয়েট, আমি বরং ওকে জিজ্ঞেস করি, ও আমাদের রাজকুমার নাকি রাজকুমারী হবে? কথাটা বলে বৃষ্টির পেটের ওপর কান পেতে শ্রাবণ বলল, এই যে আমার ৭,০০০ ধন, তুমি বলো তো, তুমি আমার রাজকুমার নাকি রাজকুমারী হবে? শ্রাবণের কাণ্ড দেখে বৃষ্টি হাসছে। আজ যে ভালোবাসায় জীবনটা পরিপূর্ণ ওর। এমন ভালোবাসা পেলে পৃথিবীটাই জান্নাত মনে হয়। ৩ মাস পর নীল আর তিথির সংসারটাও খুশিতে পরিপূর্ণ। তিথিও মা হতে চলেছে। নীলের ভালোবাসা সবাই অনেক খুশি। ওদের জীবনটাও আনন্দে উল্লাসে পরিপূর্ণ। তবে নীল যতক্ষণ সময় বাসায় থাকে তিথির সাথে ওর এক প্রকার যুদ্ধ চলে সব সময়। নীলকে জ্বালিয়ে মারে তিথি। সবার সামনে ভালো ও ভদ্র হয়ে থাকলেও নীলের সামনে তিথি ১ নম্বরের বিচ্ছু। বেচারা নীলের জীবনটা এই ৩ মাসেই ছানাচুর ভাজা করে ফেলেছে তিথি। কিন্তু তবুও নীল তিথিকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। এটা যে পবিত্র সম্পর্কের ভালোবাসা। বৃষ্টি, সোনা পাখি আমার, খাবারটা খেয়ে নাও প্লিজ। একটুখানি খাও, অল্প একটু। আমি বললাম না খাবো না। আপনি বিদায় হন আমার সামনে থেকে। আমি আইসক্রিম খাবো, আমায় আইসক্রিম এনে দিন। জান, তুমি কেন বুঝতে পারছো না? এই সময় তোমার বেশি আইসক্রিম খাওয়া ঠিক নয়। বাবু ঠান্ডা লাগবে তো। প্লিজ সোনা, জেদ করে না, খাবারটা খাও। খাবো না, খাবো না, খাবো না। আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনাকে কামড়াবো? বৃষ্টি, তুমি কি এখনো ছোট নাকি বলো তো?
কেন বাচ্চাদের মতো এমন করছো? এই খাবারটা আমাদের বাচ্চার জন্য পুষ্টিকর। প্লিজ জান, খেয়ে নাও না এটা। ভাবি ভাবি ও ভাবি। বৃষ্টির চেল্লানি শুনে দৌড়ে এলো স্নেহা, তারপর বলল, কি হচ্ছে বৃষ্টি? তুমি আমায় ডাকছো কেন ভেবে? ভাবি তুমি তাল গাছের মুরগিটাকে আমার সামনে থেকে বিদায় হতে বলো তো প্লিজ, নইলে কিন্তু একে রোস্ট করে চিবিয়ে খাবো আমি। কি বলছো কি এসব বৃষ্টি? নিজের স্বামীকে কেউ এমনভাবে বলে নাকি? আর শ্রাবণ ভাই না তোমার কত ভালোবাসে, তাকে এইভাবে বলতে হয়? দেখুন না ভাবি, দিন দিনে পাগলাটাকে আমার বাচ্চামা শুরু করেছে। প্রতি ওয়াক্ত ওকে খাওয়াতে যুদ্ধ করতে হয় আমার। একটা কথাই শোনো না আমার। হুম, হবেই তো এমন। আরো আশকারা দিন দিয়ে দিয়ে একদম বাদর বানিয়েছে দস্যুটাকে। ভাবি এটা কিন্তু ঠিক না, তুমি ওনার সামনে আমার নামে বদনাম করতে পারো না, আমি কিন্তু রেগে যাচ্ছি। বৃষ্টির কথা শুনে স্নেহা বিরক্তি নিয়ে বলল, ওকে বাবা, তোমরা যা খুশি করো, আমি যাই। পাগল আর পাগলি দুইটা দিন দিন যেন দুটো ছোট হয়ে যাচ্ছে। আমার হচ্ছে যত জ্বালা। কথাটা বলেই চলে গেল স্নেহা। আর বৃষ্টি বসে বসে নিজের নখ খেতে লাগলো। ছি জান, কি করছো এসব তুমি? দাদি নক করতে হয় না, পেটের সমস্যা হবে তো। এ আপনি যাবেন এখান থেকে নাকি চিল্লাবো আমি? খুব খুব জোরে চিল্লাবো বলে দিলাম। ওকে বাবা, যাচ্ছে যাচ্ছে, তবু চিল্লেও না। কথাটা বলে রুম থেকে খাবারের প্লেটটা নিয়ে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিশ্ব জয় করা হাসি দিয়ে ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে খেতে লাগলো। বাচ্চা হওয়ার ডেট যত এগিয়ে আসছে তত যেন খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে বৃষ্টি। সব সময় বৃষ্টির মেজাজ দেখায় শ্রাবণের ওপর। শ্রাবণ বেচারা কিছুই বলতে পারে না বৃষ্টিকে, বরং এখন শ্রাবণ কিছুটা ভয় পায় বৃষ্টিকে। বউকে দেখেই কিছুটা ভয় পাওয়া মন্দ নয়। বৃষ্টির বেবি হবে শোনার পর থেকে অফিসের কাজ সব অফিসের ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে সবসময় বাসাতেই থাকে শ্রাবণ। আর বৃষ্টির সেবা করে নিজ হাতে। প্রতিটা ওয়াক্তে বৃষ্টিকে এক প্রকার যুদ্ধ করে খাওয়াতে হয় শ্রাবণকে। বৃষ্টির এক কথা সবসময় শ্রাবণকে ওর পাশে চাই চাই। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলে বৃষ্টি। রাতে শ্রাবণের বুকের উপর মাথা রেখে না শুলে ওর ঘুম হয় না। শ্রাবণেরও একই হাল। বৃষ্টিকে বুকে জড়িয়ে না শুলে শ্রাবণেরও ঘুম আসে না। দেখতে দেখতে কেটে গেল আরও 5টি মাস। বৃষ্টির বেবি হওয়ার সময় প্রায় এগিয়ে এসেছে। ডাক্তার বলেছে বৃষ্টির ছেলে বেবি হবে। বৃষ্টি একা একা হাঁটা চলা করতে পারে না। সব সময় শ্রাবণকে সাথে নিয়ে সব কাজ করিয়ে দেয়। এমনকি ওয়াশরুমে গেলেও শ্রাবণ গিয়ে রেখে আসে। যদিও বৃষ্টি না করে, কিন্তু শ্রাবণ ওকে নিয়ে রিস্ক নিতে চায় না। 2 মাস পরে 5 তারিখে বেবি হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। শ্রাবণের কেন জানি খুব বেশি ভয় হয় ইদানিং বৃষ্টিকে নিয়ে। সব সময় নিজের বুক দিয়ে আগলিয়ে রাখে শ্রাবণ বৃষ্টিকে। 1 মিনিটের জন্য বৃষ্টিকে কোথাও একা ছাড়ে না শ্রাবণ। ওদিকে তিথিরও বেবি হওয়ার এখনও 4 মাস বাকি। ডাক্তার জানিয়েছে তিথিরও ছেলে বেবি হবে। নীলও অসম্ভব যত্ন করে তিথির, তবে তিথি আর আগের মতো বিচ্ছুপনা করে না। এখন বেশ অনেকটাই শান্তশিষ্ট হয়ে গেছে তিথি। 3 দিন পর সকালে অফিসে ম্যানেজারের ফোনে ঘুম ভাঙে শ্রাবণের। শ্রাবণ আস্তে করে বৃষ্টিকে বিছানায় শুয়ে দিয়ে ফোন হাতে ব্যালকনিতে চলে যায়। বৃষ্টির ঘুম ভেঙে বিছানায় হাত বুলিয়ে দেখে শ্রাবণ নেই ওর পাশে। বৃষ্টির চোখ মেলে তাকিয়ে খুঁজতে থাকে শ্রাবণকে। তখনই শ্রাবণের কষ্ট ভেসে আসে ব্যালকনি থেকে। বৃষ্টি শ্রাবণের কথা শুনে বুঝতে পারে ও হয়তো অফিসের কোনো দরকারি কথা বলছে। তাই বৃষ্টি শ্রাবণকে না দেখে ধীরে ধীরে খাট থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। বেশ কয়েকবার সামনে এগিয়ে যেতেই পা স্লিপ করে চিৎকার দিয়ে নিচে পড়ে যায় বৃষ্টি। পড়ে গিয়ে পেটে অসম্ভব ব্যথা পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায় বৃষ্টির। বৃষ্টির চিৎকার শুনে দৌড়ে ব্যালকনি থেকে রুমে আসে শ্রাবণ। রুমে এসে বৃষ্টিকে নিচে পড়ে থাকা অবস্থায় দেখে হাত থেকে ফোনটা পড়ে যায় শ্রাবণের। হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যায় শ্রাবণের। শ্রাবণ দৌড়ে এসে বৃষ্টির মাথাটা নিজের কোলে তুলে নিয়ে উত্তেজিত হয়ে বলতে লাগে, তোমার কি হয়েছে জান? তুমি পড়ে গেলে কি করে? এই জান, এই কথা বলো আমার সাথে। এই জান, চোখ খোলো, কথা বলো আমার সাথে, প্লিজ কথা বলো। আমি তোমার কিচ্ছু হতে দেবো না জান, কিচ্ছু হতে পারে না তোমার। শ্রাবণ চিৎকার করে পাগলের মতো ডেকে চলেছে বৃষ্টিকে, কিন্তু বৃষ্টির কোনো সারা শব্দ নেই। শ্রাবণ বৃষ্টিকে ডাকতে ডাকতে হঠাৎ বৃষ্টির পায়ের দিকে খেয়াল করে দেখে বৃষ্টির প্রচুর ব্লিডিং হচ্ছে। এটা দেখা মাত্র যেন শ্রাবণের প্রাণ পাখিটা উড়ে যাওয়ার অবস্থা হয়। শ্রাবণ আর দেরি না করে বৃষ্টিকে কোলে তুলে নেয়। তারপর বৃষ্টিকে ডাকতে ডাকতে পাগলের মতো ছুটে যায় বাইরের দিকে। স্নেহা শ্রাবণের চিৎকার শুনে নিজের রুম থেকে বেরিয়ে দেখে শ্রাবণ কাঁদতে কাঁদতে বৃষ্টিকে কোলে করে নিয়ে যাচ্ছে। আর বৃষ্টির অর্ধেক শরীর রক্তে মাখামাখি।
বৃষ্টির এমন অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্রাবণের পিছু পিছু দৌড়ে এলো স্নেহা। শ্রাবণ দ্রুত বৃষ্টিকে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। স্নেহা গিয়ে বৃষ্টির মাথাটা নিজের কোলের উপর নিয়ে গাড়িতে বসে কাঁদতে কাঁদতে বৃষ্টিকে ডাকতে লাগলো। এদিকে শ্রাবণের প্রায় পাগলের মতো অবস্থা। খুব দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালের সামনে গিয়ে থামলো শ্রাবণ। তারপর গাড়ি থেকে নেমে বৃষ্টিকে কোলে নিয়ে এক প্রকার দৌড়ে চলে গেল হাসপাতালের ভিতরে। ডাক্তার ডাক্তার করে চিৎকার করে ডাকছে শ্রাবণ। ওর পাটাও যেন সামনের দিকে এগোতে চাইছে না। সারা পৃথিবী যেন থমকে গেছে শ্রাবণের ডাক শুনে ছুটে এলো ডাক্তার আর কয়েকজন নার্স। ডাক্তার বৃষ্টির অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ও মাই গড, কি করে হলো এমন অবস্থা? মেয়েটা বেঁচে আছে তো? কথাটা বলেই বৃষ্টির হাত ধরে চেক করতে নিল ডাক্তার। ডাক্তারের কথা শুনে চিৎকার করে ধমক দিয়ে উঠল শ্রাবণ। এই ডাক্তার, একদম বাজে কথা বলবেন না। আমার বৃষ্টির কিচ্ছু হতে পারে না। আমি জানি একটু পরেও আমার সাথে কথা বলবে। কিচ্ছু হয়নি ওর। আপনি ওকে সুস্থ করে তুলুন। ওর কিছু হলে সব কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো আমি। আমার বৃষ্টির কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না ওর। কথাগুলো বলতে বলতে চোখের জল ফেলতে লাগলো শ্রাবণ। ডাক্তার শ্রাবণের এমন ধমক খেলেও কিছুটা অবাক হলো। নিজের বউকে কেউ এতটাও ভালোবাসতে পারে এটা ভেবে। শ্রাবণের মতো একজন ভেরি স্ট্রং লোকের চোখে এইভাবে পানি দেখে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে সবাই। ডাক্তার বৃষ্টির পালস চেক করে নার্সদের ডেকে বলল, তোমরা তাড়াতাড়ি প্রেগনেন্সি রুমে নিয়ে যাও, ওনার অবস্থা খুব খারাপ। ডাক্তারের কথা মতো নার্সরা বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে গেল ইমার্জেন্সি রুমে। সাথে ডাক্তারও গেল। এদিকে শ্রাবণ বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দেওয়ালে একের পর এক ঘুষি মারতে লাগলো। ঘুষির কারণে শ্রাবণের হাত ফেটে গলগলিয়ে রক্ত পড়তে লাগলো। সেই দিকে শ্রাবণের খেয়াল নেই। ও হাসপাতালের দেয়ালে একের পর এক ঘুষি মেরেই চলেছে আর বলছে, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার বৃষ্টি আছে অবস্থা। সন্তোষ আমার। আমি যদি তখন ফোনে কথা বলতে বৃষ্টিকে ছেড়ে না যেতাম, তাহলে আমার বৃষ্টির এই হাল হতো না। সব আমার জন্য, আমার 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 জন্য আমার বৃষ্টির এই অবস্থা। কথাগুলো বলতে বলতে আরও জোরে জোরে দেয়ালে ঘুষি দিতে লাগলো শ্রাবণ। শ্রাবণের এমন অবস্থা দেখে স্নেহা দৌড়ে এসে শ্রাবণের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, শান্ত হন শ্রাবণ ভাইয়া, প্লিজ শান্ত হন। আপনি মেয়ে ভেঙে পড়লে বৃষ্টিকে সামলাবে কে? আপনাকে আর শক্ত থাকতে হবে শ্রাবণ ভাইয়া, ধৈর্য ধরুন আপনি। আমি কি করে শান্ত হব ভাবি? আজ আমার ভুলের কারণে আমি আমার বৃষ্টির এই অবস্থা। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব ভাবি, মরে যাব আমি। বৃষ্টির কিছু হবে না ভাইয়া, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহকে ডাকুন। একমাত্র তিনিই বিপদের হাত থেকে আমাদের বৃষ্টিকে রক্ষা করতে পারবে। স্নেহার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগে ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে বলল, মিস্টার সামান, আপনার স্ত্রীর অবস্থা খুব ক্রিটিক। খুব দ্রুত ওনার অপারেশন না করলেও কিছু হয়ে যেতে পারে। তাহলে আপনি এখনো বসে আছেন কেন ডাক্তার? জলদি অপারেশন শুরু করুন। আমি আমার বৃষ্টিকে চাই, আগের মতো করে ফিরে চাই ওকে আমি। হ্যাঁ, আমরা এখন অপারেশন করব, কিন্তু আপনার ঠিক করতে হবে আপনি কাকে চান, আপনার ওয়াইফকে না আপনার সন্তানকে। অপারেশন করে আমরা যে কোনো একজনকে হয়তো বাঁচাতে পারবো, সেটা বড় স্কিলে নিয়ে এখন বলো আপনার কাকে বাঁচাবেন, মাকে না শিশুকে? ডাক্তারের কথা শুনে এক সেকেন্ডও দেরি না করে শ্রাবণ বলল, আমার বৃষ্টিকে চাই ডাক্তার। বৃষ্টি থাকলে পৃথিবীর সব কিছু আমার কাছে মূল্যহীন। আমার শুধু আমার ওয়াইফকে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বৃষ্টিকে বাঁচিয়ে তুলুন। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বাহুর ওপর হাত দিয়ে ডাক্তার বলল, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার আল্লাহকে ডাকুন। কথাগুলো বলে চলে গেল ডাক্তার। ডাক্তারের কথা শুনে মাথায় হাত দিয়ে ধরে বেঞ্চে বসে রইল শ্রাবণ। তখনই একজন নার্স এগিয়ে এসে বলল, স্যার, আপনাকে একটা স্বাক্ষর করতে হবে, একটু পরেই ম্যাডামের অপারেশন শুরু হবে। নার্সটার হাত থেকে কাগজ আর কলমটা নিয়ে স্বাক্ষর করতে নিল শ্রাবণ। কিন্তু শ্রাবণের হাতটা যেন থরথর করে কাঁপছে। শ্রাবণ পারছে না স্বাক্ষর করতে। শ্রাবণের এমন অবস্থা দেখে স্নেহা শ্রাবণের বাহুতে হাত রেখে বলল, শ্রাবণ ভাইয়া, এবার ভেঙে পড়লে চলবে না, স্বাক্ষরটা করে দিন, নাহলে ওরা যে বৃষ্টির অপারেশন করতে পারবে না। স্বাক্ষরটা করে দিন তাড়াতাড়ি। স্নেহার কথা শুনে কাপা হাতে স্বাক্ষরটা করে দিল শ্রাবণ। সাথে স্বাক্ষর করা সেই কাগজটার উপর 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। নার্সটা অবাক হয়ে শ্রাবণের অবস্থা দেখছে আর ভাবছে কতটা ভালোবাসা থাকলে একজন পুরুষ এভাবে কাঁদতে পারে। স্বাক্ষরটা নিয়ে নার্সটা চলে যেতে শ্রাবণ স্নেহাকে বলল, ভাবি আপনি এখানে থাকেন, আমি একটু আসছি। কথাটা বলেই স্নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণ চোখ মুছতে মুছতে দৌড়ে কোথায় যেন চলে গেল। স্নেহা কিছুই বুঝতে পারল না শ্রাবণের এমন আচরণের কারণ।
শ্রাবণ হাসপাতাল থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে গেল। তারপর ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিয়ে নামাজে দাঁড়ালো। এর আগে কোনো দিন নামাজ পড়েছে কিনা শ্রাবণের তা খেয়াল নেই, তবে ছোটোবেলায় নিজের আব্বুর সাথে মসজিদে যেত শ্রাবণ। নামাজ পড়া শেষ করে মোনাজাতে অঝরে চোখের জল ফেলে শ্রাবণ বলতে লাগলো, হে আল্লাহ, আমি আপনার একজন পাপী বান্দা। কখনো আপনার ঘরে নামাজ পড়তে চাইনি। জীবন কেটেছে পাপের মাঝে থেকে, কিন্তু আমি চাই আপনি পরম করুণাময়। আপনার দয়ার কোনো শেষ নেই আল্লাহ। হে আল্লাহ, আপনি আমার পাপের শাস্তি আমার বৃষ্টিকে দিয়েন না আল্লাহ। আমার নিষ্পাপ সন্তানকে দিয়েন না। হে পরবর্তীকার, হে রহমান রহিম, আপনি আমার সন্তান, আমার সহধর্মিণীকে সুস্থ করে আমার নিকট ফিরিয়ে দিন। আমি আপনার কাছে তওবা করছি আল্লাহ। আমি আর কখনো কোনো পাপ কাজে লিপ্ত হব না, কখনো এক ওয়াক্ত নামাজ বাদ দিব না। আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন আল্লাহ। তবু আপনি আমার বৃষ্টি আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। দোয়া করতে করতে চোখের জল ফেলে একাকার অবস্থা শ্রাবণের। মোনাজাতে তোলা হাতের ভিতর শ্রাবণের চোখের জল ভরে গেছে। নামাজ শেষ করে আবারও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো শ্রাবণ। খুব দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছে গেল হাসপাতালে। শ্রাবণ হাসপাতালে পৌঁছে দেখলো এখনও অপারেশন শেষ হয়নি। শ্রাবণকে দেখে স্নেহা এগিয়ে এসে বলল, কোথায় গিয়েছিলেন শ্রাবণ ভাইয়া? আমার খুব টেনশন হচ্ছিল, কতটা সময় পার হয়ে গেল, তো এখনো বৃষ্টির অপারেশন শেষ হলো না, আমার খুব টেনশন হচ্ছে। স্নেহার কথা শুনে শ্রাবণ শান্ত গলায় বলল, আপনি চিন্তা করবেন না ভাবি, সব কিছু ঠিকই হবে। আল্লাহর উপর ভরসা রাখুন। আমি জানি আমার আল্লাহ আমার বৃষ্টিকে আমার কাছে ফিরিয়ে দেবে। শ্রাবণের কথা শুনে স্নেহা অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণ আর কোনো কথা না বলে সামনে থাকা একটা বেঞ্চে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একজন নার্স কাপড়ে জড়ানো ফুটফুটে একটি বাচ্চা ছেলে নিয়ে এসে দাঁড়ালো শ্রাবণের সামনে। তারপর বলল, স্যার, আপনার ছেলেকে কোলে নেবেন না? দেখুন কি সুন্দর রাজপুত্রের মতো ফুটফুটে ছেলে হয়েছে আপনার। শ্রাবণ মাথা নিচের দিকে করে বসেছিল। নার্সটার কথা শুনে এক লাফে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলো ধপধপে ফর্সা আর গুলুমুলু একটা ফুটফুটে বাচ্চা কুতুর কুতুর চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ বাচ্চাটাকে দেখে যেন খুশিতে মুখে কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে নিল শ্রাবণ। তারপর বাচ্চাটার কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কিন্তু আমার বৃষ্টি কেমন আছে? ও সুস্থ আছে তো? শ্রাবণের কথার উত্তরে নার্স কিছু বলার আগেই পেছন থেকে ডাক্তার হাসি মুখে বলে উঠল, কংগ্রাচুলেশন মিস্টার শ্রাবণ, মিরাকল হয়ে গেছে। আল্লাহর রহমত, আপনার স্ত্রী ও বাচ্চা দুইজনেই একদম সুস্থ হয়ে আছেন। আপনার চোখের জল মিস যায়নি মিস্টার শ্রাবণ। একটু করে আপনার স্ত্রীকে বেরিয়ে দেওয়া হবে, আর তখন আপনি দেখতে পারবেন। ডাক্তারের কথা শুনে খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলো শ্রাবণ। শ্রাবণের কোল থেকে বাচ্চাটাকে কোলে নিল স্নেহা। তারপর অশ্রু ভেজা চোখে বলল, মাশাআল্লাহ শ্রাবণ ভাইয়া, আপনার ছেলে তো আপনার চাইতেও সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। সত্যি আল্লাহর দয়ার শেষ নেই। স্নেহার কথা শুনে শ্রাবণ আর কিছু না বলে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে চলে গেল বৃষ্টির কাছে। বৃষ্টিকে কেবিনে দেওয়া হয়েছে। বৃষ্টির কেবিনে ঢুকে শ্রাবণ দেখল বৃষ্টি চোখ বন্ধ করে শুয়ে আছে। শ্রাবণ গুটি গুটি পায়ে বৃষ্টির পাশে গিয়ে একটা চেয়ারে বসে বৃষ্টির ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। হাতে কারো স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো বৃষ্টি। শ্রাবণ বৃষ্টির হাতটা ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণকে এইভাবে কাঁদতে দেখে বৃষ্টি হালকা হেসে আস্তে করে বলল, শ্রাবণ চৌধুরী কেমন বাচ্চাদের মতো কান্না করা মানায় না। এভাবে কাঁদছেন কেন আপনি? তুমি ভালো না বৃষ্টি, তুমি খুব পচা। আমি জানি তো আমি পচা। তা এই পচা মেয়ের জন্য বুঝি এভাবে কাঁদতে হয়? আমি কিন্তু নার্সের কাছ থেকে সব শুনেছি। তুমি কেন আমায় না ডেকে এভাবে একা একা ওয়াশরুমে যাচ্ছিলে বৃষ্টি? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবে দেখেছো একবার? আমি সত্যি মরে যেতাম তোমার কিছু হলে। কথাগুলো বলেই আবারও বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল শ্রাবণ। শ্রাবণকে এভাবে কাঁদতে দেখে বৃষ্টি বলল, শুধু কি কান্নাই করবেন নাকি আমাদের রাজপুত্রটাকেও একটু নিয়ে আসবেন? আমি কিন্তু ওকে এখনো দেখিনি। বৃষ্টির কথার উত্তরে শ্রাবণ কিছু বলার আগে স্নেহা বাচ্চাটাকে কোলে নিয়ে কেবিনে ঢুকতে ঢুকতেই বলল, এই যে নিয়ে এসেছি আমাদের রাজপুত্রকে। দেখো বৃষ্টি, তোমাদের ছেলেটাকে কি মিষ্টি দেখতে হয়েছে, যেন সত্যিই কোনো রাজপুত্র। স্নেহার কোল থেকে আলতো করে বাচ্চাটাকে কোলে তুলে নিল বৃষ্টি। বাচ্চাটা পিটপিট করা চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। কি মিষ্টি তার চেহারা। বৃষ্টির এখন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নিজের কোলে মনে হচ্ছে।
এই যে এক অদ্ভুত অনুভূতি, মা হওয়ার অনুভূতি। হঠাৎ পিচ্চিটা বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতেই মিষ্টি করে হেসে দিল। বৃষ্টি, শ্রাবণ আর স্নেহা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে সেই হাসি। সেই সময় দুজন নার্স এসে বলল, এই যে স্যার, আপনি কিন্তু এখন আমাদের মিষ্টি খাওয়ালেন না। আল্লাহ আপনার এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে মিষ্টি একটা ছেলে দিল। আমাদের মিষ্টি কই? নার্সের কথা শুনে শ্রাবণ অনেকগুলো টাকা নার্সদের হাতে দিয়ে তারপর ওর একজন লোককে ফোন করে বলল মিষ্টি নিয়ে আসতে। পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করা হলো। বৃষ্টির আর তিথির সংসারটাও আজ আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ। এভাবেই বেঁচে থাকুক প্রতিটা পবিত্র ভালোবাসার সম্পর্ক। কখনো কোনো কষ্টের কালো ছায়া যেন না পড়ে কোনো ভালোবাসা ভরা সংসারে, এই কামনাই করি। সন্দেহ নামক অভিশাপটা যেন না আসে কোনো ভালোবাসায়। ভালোবাসার মানুষকে সব সময় বিশ্বাস করতে শিখুন। অন্যের কথায় তাকে অবিশ্বাস করে দূরে সরে যাবেন না, কারণ সত্যিকারের পবিত্র সম্পর্ক ভাঙার জন্য অনেক মানুষরূপী শয়তান থাকে। নিজেদের মাঝেই অটুট বিশ্বাস থাকলে কারো ক্ষমতা নাই কোনো পবিত্র ভালোবাসার সম্পর্ক ভাঙার।